নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটা স্ট্রাগলার দেব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট স্বপন কুমার দেব একটা ফলো করে দেবেন। আজকের যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি চলছে, এই মৃত্যুগুলো কোনো ক্ষেত্রেই কাম্য নয়। কোনো দলমত নির্বিশেষে, ধর্ম, ভাষা নির্বিশেষে প্রত্যেকের জীবনের একটা মূল্য আছে, প্রাণের মূল্য আছে। অকারণে একটা মিথ্যা বা স্রোতের সপক্ষে গিয়ে মিথ্যা ভাষণে বা ধারণার অনুপ্রাণিত হয়ে কোনো মানুষকে নৃশংসভাবে মেরে দেওয়া, এটা খুব খারাপ জিনিস, অন্যায়। শুধু নয়, এর সুদূর প্রসার বা ফল কিন্তু ভবিষ্যতে খুব মারাত্মক হয়ে যেতে পারে, যেটা বাংলাদেশে ঘটছে। এবং মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি কখনই ভালো মানুষ বলবো না, এটা আমার ব্যক্তিগত মত। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। তার 90 ইয়ার্স ওল্ড, কতদিন বা বাঁচবেন? এই বয়সে মানুষ ধর্মকর্ম করে, সৎ চিন্তা করে, অতীতের কিছু বদ গুণ ঝেড়ে ফেলে দিয়ে এসে বর্তমানটাকে বা ভবিষ্যতে কী করে বাঁচবো, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, ভগবান বলুন, তার কামনায় থাকে। আর এই ভদ্রলোক ক্ষমতার এত লোভী, 90+ এজ এই মোহাম্মদ ইউনূস, তিনি কি করলেন? অবশ্যই ভারত বিদ্বেষী উনি, অবশ্যই তিনি স্বচ্ছ মানসিকতা সম্পন্ন মানুষ নন। তিনি স্বচ্ছতা তার মধ্যে নেই, তার কোনো কাজকর্মের মধ্যে নেই। নোবেল পুরস্কার তিনি কী হিসেবে পেয়েছেন, সে একমাত্র নোবেল পুরস্কার যারা দিয়েছেন তারাই বলতে পারবেন। এই মানুষটার কোনো যোগ্যতা নেই রাজনৈতিক কোনো দেশ চালানোর মতো, রাজনৈতিকভাবে কোনো দেশ চালানোর মতো। আর তিনি যে এরকম একটা অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের একদম উঁচু পদে বসে বাংলাদেশ চালাচ্ছেন। আজকে দেখুন বাংলাদেশের পরিস্থিতি কী। কোনো আইন বলে কিছু নেই। পুলিশ, সেনাবাহিনী এদেরকে কেউ মানে না, কোনো জনগণ মানে না, দুষ্কৃতিকারীরা মানে না। এবং কয়েক হাজার একদম দাগি, যারা খুন খারাপিটা একদম তাদের কাছে জলভাত, ব্রেকফাস্টের মতো, তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে নির্বিচারে। তিনি মজা লুটতে গিয়েছিলেন, আর তিনি মজা লুটছেন, কিন্তু তিনি মজা লুটতে গিয়ে তারপরে তার পরিণতিটা ভালো হবে তো? সেটা হচ্ছে কথা। বাংলাদেশে এই কয়েক মাসে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে বিনা নির্বিচারে, বিনা দোষে মেরে দেওয়া হচ্ছে, সে হিন্দু ধর্মের লোক বলে বা মানুষ বলে। শুধু হিন্দু সম্প্রদায় নয়, বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টির শীর্ষ 2 নেতাকে মেরে দিয়েছে। গতকালও তাই মেরে দিয়েছে গুলি করে। একজন বিএনপি নেতার বাড়িতে এমনভাবে আগুন লাগিয়ে দিল, বাড়ি থেকে শিকল টেনে দিয়ে, তার 2টো মেয়েই মারা গেল। পুরো বংশটাই নিশ্চিহ্ন হয়ে গেল। কী অপরাধ তাদের? তাও তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছিলেন না। বাংলাদেশ প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, তার আগে তার স্বামী জিয়াউর রহমান সামরিক বাহিনীর উচ্চ আধিকারিক ছিলেন, বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, তার প্রতিষ্ঠিত দল। সার্বিকভাবে 2জন যখন মারা গেলেন স্বামী স্ত্রী, তারপরে তার ছেলে ইংল্যান্ড থেকে এলেন,
তারেক রহমান, তারও ফিরে আসার কারণ তিনি বাংলাদেশের হালটা ধরতে চাইছেন আগামী নির্বাচনে জেতার জন্য। তার দলের দুজন শীর্ষস্থানীয় নেতাকে গুলি করে মেরে দিল। কালকেই তাই করেছে, আমি বিএনপিকে মেরে দিয়েছি। তারপরে কি চলছে বাংলাদেশে, প্রতিকার যদি না হয় তাহলে এইভাবেই কিন্তু চলতে থাকবে। এটা অন্যায়, এটা অবিচার, এর প্রতিকার করা উচিত। দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে এর প্রতিবাদ করা উচিত। এবং কোনো ধর্মের কোনো মানুষকে, এইভাবে নির্দোষ মানুষকে নির্বিচারে মেরে দেওয়া এই গর্হিত অপরাধ, এই সমাজের অবনতির বা ক্ষয়ের একটা সম্ভাব্য দিক উঠে আসছে। বাংলাদেশের হিন্দু, বিশেষ করে অমৃত মণ্ডল, শরৎমণি চক্রবর্তী একজন সাদাসিধে সরল মানুষ, মুদিখানা চালাচ্ছেন, তিনি মুদিখানা চালান। আমি আসবো তার পরে, একটু আমার ভিডিওটা বড় হতে পারে, কিন্তু প্লিজ আই রিকোয়েস্ট ডোন্ট স্কিপ, পুরো ঘটনাটা আপনি শুনবেন। খোকনচন্দ্র দাস, রানা প্রতাপ বৈরাগী, 1 মাসের মধ্যে, তারপর তো প্রধান যে আলোচ্য বিষয় দীপুচন্দ্র দাসকে কীভাবে মেরে দেওয়া হলো, সেসব ভিডিও তো আপনারা দেখেছেন। মাথা কেটে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, নিরপরাধ। জানেন, আমি সেই ভিডিওটা আমার এখানে দিতে পারবো না, মানে আমার বিবেকের খাতিরে আমি দিতে পারবো না। হয়তো আপনারা পেয়েছেন অনেক আগে, যে কাতর আবেদন করছে তার বাঁচার জন্য। শেষ মুহূর্তে থানায় যখন তাকে ফ্লোর ম্যানেজার, যে কারখানায় কাজ করতেন, এর জন্য কারখানা মালিক এবং কারখানার ফ্লোর ম্যানেজার, এই 2-3 জন মিলে তাকে হত্যা করার পরিকল্পনাটা করে। তারপর তাকে ইচ্ছা ছিল যে কিছু মব দুষ্কৃতকারী, আক্রমণকারী একদল হাঙর, মানুষ খেকো হাঙর, মানুষ হত্যাকারী হাঙর, তাদের হাতে তুলে দেওয়ার। বাংলাদেশের পুলিশ, ভালুকা থানার পুলিশ এসে তাকে নিয়ে গেল, তাকে বাঁচানোর এই কথা বলে, তাকে বাঁচাতে হবে। সে থানায় বসে, জানেন, কাতর আবেদন করছে, কাঁদছে, আমি দোষ করিনি, আমি কিছু বলিনি, আমি নির্দোষ, আমাকে এদের হাতে তুলে দেবেন না, মেরে দেবে আমাকে। শেষ মুহূর্তে তার বাঁচার একটা আর্তি ছিল। বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে সে মবের হাতে তুলে দিল। তারপর ইতিহাস তো আপনাদের জানাই আছে। উদ্বিগ্ন বিশ্ব, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, এদের মানে কোনো ভ্যালু নেই আমার যতটুকু মনে হয়। সারা পৃথিবীর এত রাষ্ট্রপ্রধান শক্তিশালী দেশগুলো আছে, কি তাদের সংগঠন, কি তাদের ইউনিটি, একটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে এই যে এইসব খুনখারাপিগুলো চলছে, ধর্ষণ, একটা হিন্দু মহিলা, বিধবা মহিলা, তাকে রীতিমতো ধর্ষণ করা হলো, তার চুল কেটে দেওয়া হলো, সেই ধর্ষণের দৃশ্য ভিডিওতে ভাইরাল করে দেওয়া হলো। তার অপরাধ কি? তিনি হিন্দু সম্প্রদায়ের মহিলা। বাংলাদেশের যুবনেতা শরীফ ওসমান বিন হাদির খুনের ঘটনা নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চেয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতারেস। সব পক্ষকে শান্তি বজায় রাখা তিনি অনুরোধ করেছেন। আর কি করেছেন? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুবনেতা হাদি খুনের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা এবং সংবাদপত্রের অফিসে হামলার ঘটনার বিচার চেয়েছেন। অন্যদিকে আমেরিকা তাদের নাগরিকদের বাংলাদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই বলেই ক্ষান্ত আমেরিকা, সে এখন লোকের জমি দখল করার চীনের মতো রূপ ধারণ করেছে। ভেনেজুয়েলার যেহেতু বিশাল তেলের সম্ভার, গায়ের জোরে ভেনেজুয়েলাটাকে দখল করে নিল। তার রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ঘরে বেডরুম থেকে তুলে নিয়ে চলে গেল। কতটা অনৈতিক কাজ চলছে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে কানাডা
মানে পূর্ববর্তী একজন যে প্রশাসক ছিলেন তিনি ছিলেন পুরোপুরি ভারত বিদ্বেষী। এখন নতুন যিনি এসছেন তিনি যথেষ্ট ভালো, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন। সেই কানাডা পর্যন্ত বলেছে যে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা, সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছেই সফরের ক্ষেত্রে, তাই সকলের মানে কানাডাবাসীদের যদি যারা সফর করতে যান তারা যেন না যান, সতর্ক থাকেন। ময়মনসিংহের ভালুকা থানার অন্তর্গত দীপুচন্দ্র দাসকে যে পিটিয়ে হত্যা এবং পরে তার দেহ গাছে বেঁধে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা শনিবার বিকেল পর্যন্ত, জানুয়ারি মাসের সঙ্গে আজকে ধরুন বৃহস্পতিবার, গত শনিবার পর্যন্ত বা এখনো পর্যন্ত মাত্র 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিল তো সে হাজার হাজার। যাই হোক, এই 10 জনকে ধরেছেন। এখন 10 জনের কী পরিস্থিতি আমি জানি না। তার কারণ হচ্ছে এরা একটা থানায় গিয়ে যুবনেতা অ্যান্টি ইন্ডিয়া বা সে হিন্দু সম্প্রদায় বিরোধী সে নেতাটা, যুবনেতা, সে স্বীকার করেছিল যে আমি তো থানার পুলিশকে জ্বালিয়ে দিয়েছি। প্রকাশ্যে তার ভিডিও রেকর্ডিং হয়েছে। তারপর যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন তার সমর্থিত কিছু অ্যান্টি সোশ্যাল থানায় গিয়ে বলল যে ওকে যদি না ছেড়ে দেন তাহলে আপনাকে ওই যেভাবে আইসিকে পুড়িয়ে মারা হয়েছিল আপনার জন্য মারা হবে। ভয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, 200 টাকা ব্যক্তিগত বন্ডে। এই হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের পুলিশেরই অবস্থা। আর বাংলাদেশ সামরিক বাহিনীর কথা ছেড়ে দিই। ওয়াকারুজ্জামান রহমান বলে একজন আছেন, সে তাকে আমি কর্নেল বা মানে সেনাপ্রধান বলে মনেই করি না, তার কোনো যোগ্যতাই নেই। আর এই যে ভালুকাতে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যে মেরে দেওয়া হলো, এই প্রসঙ্গে এই যে বাংলাদেশের আধা সেনা, র্যাব ও ময়মনসিংহ জেলা পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এই 10 জনকে গ্রেপ্তার করেছে। এরপরে যে কী হবে ঈশ্বরই জানে, সাজা হবে কিনা সন্দেহ আছে। এই প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেছে র্যাব 14 ডিরেক্টর নাইমুল হোসেন। এই নাইমুল হাসান কি বলছেন জানেন? যে ঘটনার সূত্রপাত হয় শুক্রবার 4টের সময়, মানে যেবার মারা হয়, যে ঘটনা যেদিন মারা হয় দীপুচন্দ্র দাসকে ধরে নিয়ে আসা হয়, সেই শুক্রবারের কথা বলা হচ্ছে। 4টের সময় ঘটনাটা কি, যে কারখানায় দীপুচন্দ্র দাস কর্মরত ছিলেন সেই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। কোনো কারণ নেই, কেন বাধ্য করে জানি না। একমাত্র তার অপরাধ, সে হিন্দু সম্প্রদায়ের ছেলে, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাকে ওখানে কাজ করতে দেবে না, তার অধিকার নেই। সে ফ্লোর ইনচার্জ তাকে বিনা প্ররোচনা, বিনা দোষে তাকে ইস্তফা দিতে বাধ্য করে। তারপরেই দীপুচন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় সে নিজে, ফ্লোর ম্যানেজার। আবার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল, যদিও সেই ভিডিওটা যাচাই করা হয়নি। সেটা হচ্ছে যে সেখানে দাবি করা হয়েছে ক্ষিপ্ত জনতার হাতে দীপুকে তুলে দেওয়ার পরে স্থানীয় ভালুকা থানার পুলিশ তাকে নিরাপত্তা দিতে থানায় নিয়ে যায়। আর সেখানে দেখা যায় যে দীপু তার বিরুদ্ধে ওঠা ইসলাম ধর্মগুরু হযরত মুহাম্মদকে অসম্মান করার কথা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে। সত্যি তাই। তার একটা ছোট কন্যা সন্তান আছে, জানেন, তার বউ একদম সাধারণ মানুষ, একদম মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার। তাকে মেরে দিয়ে কী লাভ হলো? সে হিন্দু ধর্মের লোক বলে তার সাহস আছে? এই পরিস্থিতিতে কোন হিন্দুর সাহস আছে বা অন্য কোনো সম্প্রদায়ের, মুসলিম বাদে অন্য কোনো সম্প্রদায়ের সাহস আছে যে মুসলিম সম্প্রদায়ের গুরুর নামে কটূক্তি করার মতো বুকের পাটা আছে? তো এত বোকা জেনে শুনে এইসব বলবে সে? তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে দেওয়া হলো। সে বারবার বলছে যে আমি বলিনি, এরা মিথ্যা বলছে। কে শোনে? তাকে তো মারার জন্যই তার প্ল্যান, তারা মারবে। আর তিনি মিথ্যা দাবি করে তার প্রাণ বাঁচাতে পুলিশের কাছে কাতর আবেদন করছেন, জানেন? সে ভিডিও আমি দিতে পারবো না।
আমি সে ভিডিওটি একটু দেখেছিলাম, তারপর আর দেখতে পারিনি। ওটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, যদি পারেন দেখে নেবেন। আমি বিবেকের খাতিরে আমি পারবো না, আমি নিজেও দেখতে পারিনি। অভিযোগ কি জানেন? যে উন্মত্ত জনতা থানায় ঘিরে ফেলতে পারে, এই আশঙ্কায় দীপুকে তাদের হাতে তুলে দেন থানার ডিউটি অফিসার, ইচ্ছাকৃতভাবে নিজেদের প্রাণ বাঁচাতে। এগুলো পুলিশের চাকরি কেন করছে? আর তারপরে সেই ভয়াবহ নৃশংস দিন একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন যে যাকে যখন হাতে তুলে দেওয়া হলো তার নৃশংস পরিণতি তারপরে তো দেখেছেন আপনারা। দীপুর বাবা রবিচন্দ্র দাস এদিন একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলে যে ওরা ছেলেটাকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দিয়েও শান্তি পায়নি, ধর থেকে মুন্ডটা আলাদা করে টাঙিয়ে রেখেছিল। এরা পারে একটা মানুষকে হত্যা করে তাকে ধর থেকে গলাটাকে ধর থেকে কেটে নিয়ে ওইরকম দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিতে পেরেছে, পারলো? এতটুকু হাত কাঁপলো না? তার মানে এটা তো সব বন ক্রিমিনাল যারা জেল হাজতে ছিল। মোহাম্মদ ইউনিস এইসব ঘটনার জন্যই তাদেরকে ছেড়ে দিয়েছে। তার কি উদ্দেশ্য ছিল? এটাকে ছাড়ার কি দরকার ছিল? কেন তিনি ছাড়লেন? প্রশ্ন তো উঠতেই পারে, প্রশ্ন উঠছেও তাই। আর যে কথাটা সেটা হচ্ছে, নিহতের মা বললেন, আমার ছেলেটা কাউকে কারোর সঙ্গে কোনোদিন কটূক্তি করতেই পারে না, ওরা মিথ্যে কথা রটিয়ে ওকে মেরে দিল। কি মর্মান্তিক ঘটনা! যাদের ছেলে গেল, যার স্বামী গেল, আর যে শিশুটার বাবা গেল, দুঃখটা তারা নিজেরাই উপলব্ধি করতে পারবে। যদিও শিশুটা তো খুব ছোট, সে হয়তো এখন বুঝবে না। যখন সাবালক হবে, বোধশক্তি যখন বয়স হবে, যখন তার বোধোদয় হবে, বুঝতে শিখবে যেটা বাবাকে কীভাবে মেরে দেওয়া হয়েছিল। এদের কি শাস্তি হওয়া উচিত? ধরে ধরে প্রশাসন জানে, সাক্ষী আছে, ভিডিও আছে, এদেরকে দাঁড় করিয়ে দিয়ে প্রকাশ্যে গুলি করে মেরে দেওয়া উচিত, যেগুলো আরবিয়ান কান্ট্রির শাস্তিটা হয়। এটিকে হবে না। দোষী ছাড়া পেয়ে যায়, নির্দোষ জেল খাটে, নির্দোষে ফাঁসি হয়ে যায়। আর তার বাবা, এই দীপুচন্দ্র দাসের বাবা রবি দাস সব জানান কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা তিনি বলতে পারবেন না। তার সাহস নিয়ে বলবেন কী করে? সম্ভব নয়। বৃদ্ধ মানুষ, তিনি তার বউ নিয়ে, তার বৌমাকে নিয়ে, নাতিকে নিয়ে বেঁচে আছেন, তাকেও মেরে দেবে। তিনি বলতে পারবেন না, বলতে চাইছেন না। আর তবে যেভাবে ক্ষিপ্ত জনতার দাবি মেনে পুলিশ দীপুকে তাদের হাতে তুলে দিয়েছে বলে শোনা যাচ্ছে, তা অবিশ্বাস্য। তার কথা, এই ঘটনার পরেও অন্তর্বর্তী সরকারের তরফে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি, দীপুচন্দ্র দাসের বাবা বলছেন। জানেন, দীপুচন্দ্রের বাবা, যিনি খুব দুঃখ করে কাঁদতে কাঁদতে এই কথাটা তিনি সংবাদ মাধ্যমকে বলছেন, রবিচন্দ্র দাস মহাশয়, একদম ছবি হয়তো দেখেছেন আপনার খবরে বা টিভি নিউজে, একদম ছাপোষা, একদম গরিব বাড়ির একটা হতদরিদ্র পরিবারের মানুষ। তার ছেলে ওখানে কাজ করতে গিয়েছিল, পরিবারের বাবা মাকে আর তার নিজের স্ত্রী পুত্রকে ভরণ পোষণের জন্য সে চাকরিটা করতে গিয়েছিল। এটাই তার অপরাধ। আর এদের কি শাস্তি হওয়া উচিত? আরেকটা কথা, তিনি খুব দুঃখ করে বলছেন, দীপুচন্দ্র দাসের বাবা, যে তদন্ত শাস্তি বা আমার ছেলেটা আদৌ পাবে কি না তা নিয়ে কিছুই কেউ বলেনি, অতএব সন্দেহ আছে। এগুলো তো মদতপুষ্ট, এই হত্যাকাণ্ডগুলো। এত সাহস তারা পাচ্ছে কি করে? মদত তো নিশ্চয়ই আছে। আসলে তাই নয়, এদের কথা ছেড়ে দিন, ভারতের কথা ছেড়ে দিন, বাংলাদেশের
আওয়ামী লীগের পর যে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তার দুজন নেতাকে প্রকাশ্যে গুলি করে মেরে দিল। একজনকে মারল, আরেকজনকে তো সপরিবারে বাইরে থেকে শিকল তুলে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিল। সেখানে 11 বছরের মেয়েটি এবং তার ছোট মেয়েটি ওখানে দগ্ধ হয়ে মারা গেল, আর বড় মেয়েটি হাসপাতালে মারা গেল। ওনার কি অপরাধ? এর বিচার কি করে হবে? এই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, বিবেকের টানে শেয়ার করছি। আরেকটা কথা বলি, যে কোনো হত্যা এইভাবে করা, যে কোনো সম্প্রদায়ের মানুষকে করা, এটা সম্পূর্ণভাবে বলবো অবিচার, অন্যায়, কঠোর শাস্তি হওয়া উচিত। আর এদেরকে বাঁচানোর জন্য যদি কোনো লয়ার দাঁড়ান, আমি বলবো যে তাদের পেশা অনুযায়ী তিনি ঠিক কাজ করছেন না, বয়কট করা উচিত। জলজ্যান্ত প্রমাণ পাওয়া এইসব দুষ্কৃতিকারী যারা মানুষদের জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে, তাদের হয়ে লড়াই করা, যেসব লয়াররা লড়াই করেন, রাতে ঘুমাতে পারেন, বিবেকে তো বাধা উচিত। বিবেকের আঘাতটাকে ধাক্কা দেবে তো রাত্রেবেলা যখন ঘুমোতে যান, যে আমি যে মিথ্যে কথাগুলো কোর্টে বলছি তাকে বাঁচানোর জন্য, এটি কি ঠিক হচ্ছে? যদি না হয় তাহলে ভাববে এরা মানুষ নয়, জানোয়ার থেকে অধম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে দীপুচন্দ্র দাসের বাবা বলছেন যে আমি তো সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে কয়েকজনকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তবে সরকারিভাবে কেউ কিছু ওনাকে জানাননি। শুক্রবার পুলিশ জানিয়েছেন যে দীপুচন্দ্রের বাড়ির কেউ অভিযোগ না করায় তারা কাউকে গ্রেপ্তার করতে পারছে না। এটা কোনো কথা হলো? তাদের তো বোঝা উচিত যে অভিযোগটা যে করবে তার বুকের পাটা বা দম কি আছে? দিন খাওয়া পরিবার তারা। যদিও পরে জানা যায় যে দীপুচন্দ্রের দাদা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে হিন্দুরা সংগঠিত নয়। আমাদের দেশের উল্টো দিকটা দেখুন, আপনি শামশেরগঞ্জ দেখুন, কয়েক মাস আগে ধুলিয়ানজানে দেখুন, ধুলিয়ানে সুতিতে কী ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে। সেখানেও মদত ছিল। আরেকটা কথা বলছি যে র্যাবের যে হেড, বাংলাদেশের র্যাব, দীপুচন্দ্র দাদার অভিযোগের পরে, দীপুচন্দ্র দাসের দাদা যখন অভিযোগ করেছে, সাহস করে গেছেন অভিযোগ করতে, নিয়ম মাফিক করতে হয়। তিনি যখন ওই র্যাবের যে হেড নাইমুল হাসান বলছেন যে এই গ্রেপ্তারি প্রসঙ্গে বলছেন যে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা এবং তারপরে মবের হাতে দীপুকে তুলে দেওয়ার অভিযোগে আমরা পাইওনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছি। এই হচ্ছে কালপ্রিট, প্রথম কালপ্রিটে। এই প্ল্যান করেছিল দীপুচন্দ্র দাসকে মারতে হবে। আর তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকান। আর বাকি 8 জন কে? তারেক হোসেন 19 বছর বয়স, লিমন সরকার, মানিক মিয়া এরা 20 বছর বয়স, এরশাদ আলী 39 বছর বয়স, নিঝুম উদ্দিন 20 বছর বয়স, আজমল হাসান সাগির 26 বছর, শাহিন মিয়া 19 বছর এবং লাস্ট যে মোহাম্মদ নাজবুল, তার বয়সটা জানানো হয়নি। শেষ 3 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই কজন ধরা পড়েছে দীপুচন্দ্র দাসের হত্যাকারী হিসেবে। এদের রাজনৈতিক যোগ রয়েছে কিনা দেখা হচ্ছে, আরও যুক্ত রয়েছে কিনা তাদেরও তদন্ত হবে, তারপর ধরা হবে, এসব বলছেন তারা। আর যারা যুক্ত রয়েছে তাদেরকে ধরতে আমরা
একদম মানে প্রস্তুত, এটা পুলিশ কর্তৃপক্ষ বলছে। কতটা প্রস্তুত, কতটা ধরতে পারবে, কতটা আদৌ তাদের যে শাস্তি হবে কিনা সন্দেহ আছে। তারপরে এই নাইমুল হক একটি প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে একটা লোককে এই অভিযোগে ধর্ম অবমাননা মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, হত্যা করা কোনোভাবেই আইনে নেই, স্বীকার করছে আবার। এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য বলে মনে করে না। তবে তিনি জানান যে মামলা যেহেতু থানায় হয়েছে, ফলে থানাকে এইটা তদন্ত করতে হবে, পাশাপাশি র্যাব ছায়া তদন্ত করবে। এবার পুলিশ আদৌ করবে কি না, বাংলাদেশের পুলিশ তার কি যোগ্যতা, এটা পশ্চিমবঙ্গ পুলিশের থেকেও অপদার্থ। আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে যে মৃত্যু উপত্যকা ফের খুন সংখ্যালঘু। এই তো ঘটনা বললাম, নামগুলো তো আপনাদের বলেছিলাম যে কতগুলো এই 1 মাসের মতো কতজন হিন্দুকে কীভাবে মেরে দেওয়া হলো, বেছে বেছে মারা হলো। এবং তুমি হিন্দু, বাংলাদেশে থাকতে গেলে তোমাকে জিজিয়া কর দিতে হবে, যেটা আমরা ইতিহাসে ছোটবেলায় স্কুলে পড়েছিলাম। জিজিয়া কর, জিজিয়া করটা দিতে হবে সুলতানের আমলে। আর যদি না দাও, মেরে দেবো। মারলে বলেই মারব, কেউ কিছু করতে পারবে না, কারণ তারা জানে যে একটা সম্প্রদায়, একটা শক্তি, সরকার পক্ষ তার মধ্যে আছে, তারা সাপোর্ট দিচ্ছে। কোনো মৃত্যুই কিন্তু সুখের নয়, যে ধর্মই হোক। সকলের স্বাধীনতা আছে নিজেদের ধর্ম পালন করা, নিজেদের আরাধ্য দেবতাকে, আরাধ্য ভগবানকে উপাসনা করার। কেন এভাবে মারা হবে, কেন তো হিংসা হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে দেখুন, আমার জন্মভূমি মৃত্যু উপত্যকার পরিণত হয়েছে। জাস্ট এইটুকু ওয়ার্ড একজন হিন্দু, একদম নিরীহ, সৎ, ভদ্র, নির্বিরোধী, তার ফেসবুকে পোস্ট করেছিলেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছিলেন একজন মুদিখানা, সামান্য মুদিখানার দোকানদার, মানে মুদিখানার দোকানের মালিক, এইভাবে তার সংসার চলে। শরৎমণি চক্রবর্তী, খাঁটি বাঙালি। অশান্তির পদ্মপারে এবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন 40 বছরের এই ব্যবসায়ী। সোমবার রাত 10টা, আজ বৃহস্পতিবার, গত সোমবার, খুব সম্ভব 5 তারিখ হবে, 2026 সাল, জানুয়ারি মাস। তিনি সোমবার রাত 10টা নাগাদ ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নরসিংদী জেলার চরসিন্দুর বাজারে নিজের মুদি দোকানটা সামলাচ্ছিলেন এই শরৎমণি চক্রবর্তী। তখন কয়েকজন দুষ্কৃতিকারী তার উপর চড়া হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। আর স্থানীয় বাসিন্দারাই তাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই হচ্ছে ব্যাপার। এইভাবে বিশেষ বিশেষ সম্প্রদায়কে মারা হচ্ছে। আমি এটা আজকে বললাম কেন, এই কিছু খবরটা আমি পেয়েছিলাম বলে আমি এখানে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, জানানো প্রয়োজন। যদিও সকালেই জানছেন, তাই ভাবলাম বিবেকের টানে একটু শেয়ার করি। কিন্তু এই যে শরৎমণি চক্রবর্তী খুনের ঘটনার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ এখনো পর্যন্ত দিতে পারেনি মোহাম্মদ ইউনূসের প্রশাসন। পারবে না তো, কারণ নেই। বিনা দোষে মারা হচ্ছে এদেরকে, এরা সংখ্যালঘুর পরিবারের লোক বলে। এটাই অপরাধ। আর যারা মারছে তারা প্রত্যেকের দাগী আসামি।
একটা মানুষকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া, শিকল তুলে দিয়ে জ্বলন্ত দগ্ধ মেরে দেওয়ার জন্য ঘরে আগুন লাগিয়ে দেওয়া, 10-11 বছর, 7 বছর, 8 বছরের নাবালিকা কন্যাকে মেরে দেওয়া, এটা পারে কারা? দাগী আসামি ছাড়া যারা প্রফেশনাল দাগী আসামি, খুনি, তারাই কাজগুলো করতে পারে। কোনো ভদ্র সভ্য শিক্ষিত মানুষ কখনো এটা পারে না করতে, পারবে না। আর এগুলো সবই যারা জেলে ছিল ছেড়ে দিয়েছে একদম নির্বিচারে, একদম পাইকারি হারে ছেড়ে দিয়েছে, জেল মুক্তি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনিস। তার উদ্দেশ্যটাই কী ছিল? কেন ছাড়লেন তাদেরকে? তারা কি দেশপ্রেমী? তারা কি দেশের স্বাধীনতার জন্য জেলবন্দি ছিলেন, সেই জন্য ছাড়লেন? উত্তর দিতে পারবেন? এই 90 বছরের বৃদ্ধ, এখন তো বয়সের দরে মৃত্যু দোরগোড়ায়, তার তো এখন আত্মিকভাবে বেঁচে থাকা উচিত, আধ্যাত্মিকভাবে উপরওয়ালার ভগবান আল্লাহ যাই হোক তার শরণাপন্ন হওয়া উচিত। তিনি এখনও ক্ষমতার চেয়ারে বসতে চান, তিনি প্রেসিডেন্ট হতে চান বাংলাদেশে। তার একটা মাইক্রো ফাইন্যান্স ব্যবসা আছে, কোটি কোটি টাকা। তিনি বর্ধমানে তার শ্বশুর বাড়ি, বর্ধমানে মেয়েকে বিয়ে করেছেন, পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে তার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি কোনো লোক বিবেকের খাতিরে কোনো মন্তব্য করতে পারছেন না, মুখ আছে করার নেই। আরেকটা কথা বলি, যে এই যে সমাজকর্মী বাপ্পাদিত্য বসুর ওখানকার এই যে আপনার বাংলাদেশের সমাজকর্মী একজন আছে, তিনি হচ্ছেন বাপ্পাদিত্য বসু। তিনি বলছেন কি জানেন, যে কিছু দুষ্কৃতিকারী এই শরৎমণি চক্রবর্তীর থেকে মোটা টাকা দাবি করছিল, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে তোলাবাজরা করে থাকে। আগে লাল পার্টির তোলাবাজরা করতো, এখন প্রশাসনের, এখন বর্তমান সরকারের মানে আমলে তোলাবাজরা করছে। শিক্ষাগত যোগ্যতা নেই, সেরকম পরিবার থেকে এসছে, কোনোদিন চাকরি পাবে না, যে কোনো একটা রাজনৈতিক দলে ভিড়ে গেছে, আর এই তোলা করে তাদের সংসার চলে। এদেরকে ধরে পিটানো সে ক্ষমতাও সমাজের সেরকম মানুষ নেই। তোলা চাইছে, আরে খেটে খাও, পেটে বিদ্যে থাকলে তো খাবে। আর যদি বিদ্যেও থাকে 9-8 পাস পর্যন্ত, সেগুলো চুরি করে পাস করেছে, আর সেই ধরনের পরিবার থেকে এসছে। তোলাবাজ কারা? ভদ্রবাড়ির ছেলেরা তোলাবাজি করতে যাবে? ভালো বাড়ির শিক্ষিত পরিবারের ছেলেরা মেয়েরা তোলাবাজি করতে যাবে? কখনো যাবে না। তোলাবাজি হচ্ছে একটা আর্ট, একটা পেশা। বিনা খাটনিতে দাদাগিরি করে, লোকের কপালে বন্দুক ঠেকিয়ে, ছুরি ঠেকিয়ে, ভোজালি ঠেকিয়ে, ব্যবসায়ী হোক বা শিল্পপতি হোক, তার কাছ থেকে টাকা আদায় করতে হবে। অথচ যারা এই কাজটা করছে ব্যবসা, তারা নিজেদের অর্থের জোরে করছে। যারা জমি বাড়ি নিজেদের পয়সায় কিনে বাড়ি করছে, তাদের কাছে অন্যায়ভাবে টাকা নিচ্ছে, কারণ তোমাদের ভিক্ষা না দিলে আমরা বাঁচবো না, আমাদের পেট বাঁচবে না, আমাদের ছেলে পেলে বাঁচবে না। তো ওই ছেলে মেয়ে পরে বউ মানবে? ছেলে মেয়েকে জিজ্ঞেস করতো বাবা কী করে? তোলাবাজ। এই হচ্ছে শাসন। আচ্ছা, যে কথাটা বলছিলাম এই প্রসঙ্গে এলো, যে সেই জন্য কথাটা আমি বললাম। তিনি এই বাপ্পাদিত্য বসু বলছেন যে বাংলাদেশে থাকতে হলে জিজিয়া করের মতো তোলা দিতে হবে বলে হুমকি দিয়েছিল এই শরৎমণি চক্রবর্তীকে দুষ্কৃতিকারীরা। আর পুলিশের কাছে যদি তোমরা যাও, তাহলে তোমার স্ত্রীকে আমরা অপহরণ করে নিয়ে যাব। ওখানে তো অপহরণ করা, ধর্ষণ করার কোনো ব্যাপার নয়। সে মার বয়সী হোক, দিদিমার বয়সী হোক, এদের কোনো লাজ্জা লজ্জা বলে কিছু নেই। আর হচ্ছে বাপ্পাদিত্যবাবু বলছেন যে দুষ্কৃতিকারে বলেছে চুপচাপ টাকা দিয়ে দে, বেশি চিৎকার করিস না। তোর ভারত বা তোর বাবা নরেন্দ্র মোদী এলেও জিজিয়া কর আটকাতে পারবে না। অর্থাৎ তোলা দিতে রাজি না হওয়ায় একজন হিন্দু সংখ্যালঘুকে ফের খুন করা হলো বলে অভিযোগ উঠেছে। এই হচ্ছে ঘটনা।
আর আরেকটা হচ্ছে যে তার সঙ্গে একটা জিনিস উঠে আসছে যে সামাজিক মাধ্যমে, যে শরৎবাবু মানে শরৎমণি চক্রবর্তী একটি পোস্টের প্রসঙ্গ, তিনি একটা পোস্ট করেছেন, খারাপ কিছু নয় কিন্তু সেই পোস্টে, একটু আগে আমি বলেছিলাম সেটা, যে বাংলাদেশে একের পর এক হিংসা, খুন, অগ্নিসংযোগ, লুটরাজের ঘটনার প্রেক্ষিতে শরৎবাবু লিখেছিলেন, চারিদিকে এত আগুন, এত হিংসা, আমার জন্মভূমি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি খারাপ বলেছেন, আর সেটা কেনই বলেছেন? এটা অশিক্ষিত, দুষ্কৃতিকারী, সমাজবিরোধী, লম্পট ক্রিমিনালদের হাতে ঘা পড়েছে। তিনি কারো নাম করে বলেননি, এবং জন্মভূমি বলে তিনি বাংলাদেশকেই বোঝাতে চেয়েছেন। আর যার ফলে বাপ্পাদিত্যবাবু যেটা বলছেন, সমাজকর্মী একজন বাংলাদেশে, বাপ্পাদিত্য বসু, তিনি বলছেন যে বাংলাদেশে এক হিন্দু রক্ত শুকোনোর আগে আরেকটা হিন্দুকে খুন করা হচ্ছে। এই যে রানা প্রতাপ বৈরাগী, তার মৃত্যু বেশ রেশটা কাটার আগেই এই শরৎমণি চক্রবর্তীকে খুন করা হলো। এর মধ্যে ব্যবধান 2-4 দিন কি 1 সপ্তাহ। আর এইভাবে চললে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব থাকবে না। রাষ্ট্রের মদতে এই খুন হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি, বাপ্পাদিত্য বসু। আর বাপ্পাদিত্যের এই বক্তব্যের সঙ্গে সাযুজ্য রেখেছে রয়েছে আর কি, এনার বক্তব্যের সঙ্গে মিল রয়েছে। গত সপ্তাহে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিসির কেন্দ্রের একটি রিপোর্ট, সংক্ষেপে ASOC, তারা কি বলছেন যে তাতে দেখা যাচ্ছে, তাদের রিপোর্টে দেখা যাচ্ছে শুধুমাত্র 2025-এর কট্টরপন্থী মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন অন্তত 197 জন, আর তার আগের বছরে এই সংখ্যাটা ছিল 128। কট্টরপন্থী মবের হামলায় নিহতের মধ্যে একটা বড় অংশ হচ্ছে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। আর এই যে নরসিংদীতে নিহত শরৎমণি চক্রবর্তীর স্ত্রী অন্তরা গৃহবধূ, তাদের ছেলে অভিক চক্রবর্তী বয়স মাত্র 12 বছর। কি অপরাধ তার ছেলেটার, 12 বছরের নাবালক ছেলে, কি অপরাধ যে সে তার বাবাকে হারালো? এর বিচার কিভাবে হবে জানি না। আমি খুব অন্তর থেকে কথাটা বলছি, আবারও বলছি, হিন্দু মুসলিম বলে নয়, জৈন খ্রিস্টান বৌদ্ধ বলে নয়, মানুষের ধর্ম, তার নিজের ধর্মকে নিয়ে বাঁচার অধিকার একটা স্বাধীন ভারতের তো আছেই, স্বাধীন কোনো দেশের রাষ্ট্রে সেই নাগরিকদের অধিকার আছে। তুমি ভিন্ন সম্প্রদায়ের বলে, ভিন্ন ধর্মের বলে তোমাকে এইভাবে মেরে দেব, নাশ করে দেব, এটা ঠিক নয়। এইভাবে তুমি হয়তো কিছু নিরীহ মানুষদের তোমরা মারতে পারবে, ক্রিমিনালদের কথা বলছি, পারবে ধর্মটাকে, যে কোনো ধর্মের কথা বলছি আমি, নিশ্চিহ্ন করতে পারবে? সম্ভব? পারবে না। 10টা মারলে 10,000 সেই সম্প্রদায়ের মানুষ জন্ম নেবে। এইসব জিনিস যাদের মানসিকতা এসছে, তাদের পেটে বিদ্যে আছে কিনা সন্দেহ আছে। আরেকটা কথা হচ্ছে যে এই যে 12 বছর ছেলেটি অনাথ হয়ে গেল, এবং এই শরৎমণি চক্রবর্তী জানেন আগে দক্ষিণ কোরিয়ায় তিনি চাকরি করতেন, কয়েক বছর আগে তিনি বাংলাদেশে ফিরেছিলেন, আর পরবর্তীতে এই নরসিংদীতে তিনি বাড়ি করেন, বাংলাদেশের নরসিংদীতে। তাদের আত্মীয় বলছেন জানেন যে এই যে শরৎমণি চক্রবর্তী বা তার পরিবার একদম সহজ সরল সাদাসিধে সৎ মানুষ ছিলেন এই শরৎমণি চক্রবর্তী এবং তার পরিবার, সাথে পাশে তারা কখনো থাকতেন না। আর বাংলাদেশে
এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন শরৎমণি চক্রবর্তী, তাই তিনি ওরকম একটা উক্তি করেছিলেন তার ফেসবুকে। তিনি কিন্তু কোনো জাতির বিরুদ্ধে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি কিন্তু উল্লেখ করেননি। এটাও অপরাধ। একজন কোনো স্বাধীন দেশে কোনো সাধারণ নাগরিক এই কথাটাও বলতে পারবে না। আর যেভাবে সংখ্যালঘুদের উপরে ক্রমাগত হিংসা এবং নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশে সে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এরকম একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, বিভিন্ন রকম সংখ্যালঘু সম্প্রদায় মিলে একটা সংগঠন আছে, কিন্তু তাতে সেই জোটটা নেই যে জোটটা আমাদের দেশে আছে। এই হচ্ছে পরিস্থিতি। এটুকু আমি শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে, যে বাংলাদেশে এই পরিস্থিতির জন্য কারা দায়ী আর এর ফল কী হওয়া উচিত, এগুলো সময়, জনগণ, বিচার ব্যবস্থা, প্রশাসন তার বিচার করবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।